অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। আজ আমরা অজানা সত্যের 180 নম্বর এপিসোডে পা রাখলাম। ভেবে খুবই ভালো লাগছে যে আপনারা সবাই শুরু থেকে আমার সঙ্গে ছিলেন এবং এই পরিবারে আপনারা ঘটনা পাঠিয়ে হেল্প করেছেন, যার কারণে এই পরিবারটা ধীরে ধীরে আরও বড় হচ্ছে এবং আমরা আমাদের এপিসোডটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। থ্যাংক ইউ সবাইকে। আপনারা এইভাবেই আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন এবং আমাদের এই এপিসোডগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে থাকুন, কারণ আপনাদের ঘটনাই আমাদের এই অজানা সত্যের শোনানো হয়। আপনারা ঘটনা পাঠাবেন এবং আপনাদের ঘটনাই আমি ভালো করে প্রেজেন্ট করব আপনাদের সামনে, যাতে আপনাদের শুনে ভয় হয়। আজকের এই এপিসোডে আপনারা শুনবেন আমাদের চ্যানেলের একজন পুরনো শ্রোতা নন্দিনীদির পাঠানো একটি ঘটনা, এবং এই ঘটনাটা অনেক বড় একটি ঘটনা এবং আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এপিসোডের দিকে এগোবো। তো সকলে আপনারা আজকের এপিসোডটিকে লাইক করে দিন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কেমন আছেন আপনারা, এবং যারা যারা চ্যানেলে নতুন এসেছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, আপনারা ফ্রিতে করতে পারবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তো শুরু করছি আজকে আমাদের নন্দিনীদির পাঠানো ঘটনা। নন্দিনীদি আমাকে ঘটনাটি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন। তো আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবেই আমার সঙ্গে কথা বলতে পারেন এবং ঘটনা পাঠাতে পারেন। শুরু করছি ঘটনা। গুড ইভিনিং দাদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আরও একটা ঘটনা আমি তোমাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটি পড়ে শুনিও আশা করছি তোমার এবং চ্যানেলের প্রতিটা সদস্যের এই ঘটনাটা ভালো লাগবে। গৌরী নামের একটি মেয়ে ছিল। 4 বোনের মধ্যে সে সবার থেকে ছোট। খুব ছোটবেলায় তার বাবা মারা যান। এরপর থেকে দিদিদের কোলে পিঠেই সে মানুষ হয়। বাড়ির সবার ছোট ছিল বলে খুব আদুরে ছিল সে। সে ছোটবেলা থেকেই টমবয় টাইপের ছিল। টমবয় মানে হচ্ছে সে দেখতে মেয়েদের মতো হবে, তবে তার আচরণ ছেলেদের মতো হবে। কোনো কিছুতেই তার ভয় ছিল না, আর এটাই তার কখনো ভালো যেমন করত তেমন ক্ষতিও করত। তার মা তাকে বকাবকি করলেও তার দিদিরা তাকে কিছু বলতো না, যার কারণে তার মা তাকে বকা দিলেও সে অত পাত্তা দিত না। সে যখন ক্লাস 12-এ পড়ত ততদিনে তার 2 দিদির বিয়ে হয়ে গেছে। বাড়িতে সে, তার মা আর সেজ দিদি থাকে। গৌরীর লেখাপড়ায় কোনোদিনই মন ছিল না। দিদিদের ভয়ে লেখাপড়া করত। সাজগোজ করতে মারাত্মক ভালোবাসত। স্কুলে এর জন্য অনেকবার দিদিমণিদের বকা খেলেও সে চেঞ্জ হয়নি। ওর সাজটা ভীষণ উগ্র ছিল, মানে ভীষণই ডার্ক সাজগোজ। তাকে দেখে খুবই চোখে লাগতো। এমন নয় যে সব সাজেই ওকে খুব মানাতো, কিন্তু ও সেসব পরোয়া করতো না। দেখতে যেমন লাগছে লাগুক, যে যাই বলুক, হাসাহাসি করুক, ডোন্ট কেয়ার, এরকম ধরনের মেয়ে ছিল সে। 12-এর ফাইনাল এক্সামের পরও বন্ধুদের সাথে তাদের দেশের বাড়ি বেড়াতে যাওয়ার প্ল্যানের কথা বাড়িতে জানায়। বাড়িতে জানালে গৌরীর মা পরিষ্কারভাবে তাকে মানা করে দেন।
এবং বাকি মেয়েদেরকেও সেটা জানিয়ে দেন। সেজ দিদি একটু কড়া মেজাজের ছিল, তাই সেও মানা করে দিল গৌরীকে। গৌরী যদি কোথাও বেড়াতে যায় তাহলে সে দিদিদের সাথে যাবে, অন্য কারোর সঙ্গে নয়। এই বয়সটা ভালো নয়, তাই তাকে এইভাবে ছাড়া যাবে না। গৌরীর বন্ধুর দেশের বাড়ি মুর্শিদাবাদে। গৌরী তার প্রথম দুই দিদির হাজবেন্ডের কাছে কঠোরভাবে নিজের ইচ্ছের কথা জানালো, কান্নাকাটিও করল। বলল মা আর সেজ দিদিকে বোঝাতে আর রাজি করাতে। অনেক বোঝানোর পর মা আর সেজ দিদি রাজি হলেন। জামাইদের কথা গৌরীর মা ফেলতে পারেননি, তবে তার মেজ দিদি একটু বিরক্ত হয়েছিলেন তার দিদিদের ওপর। অল্প বয়সী মেয়ে একটা অচেনা জায়গায় যাচ্ছে, বাড়ির লোকের কথাই শোনে না, অন্য কারোর কথাও শুনবে বলে মনে হয় না। তাই সেজ দিদি মায়ের সামনেই সবাইকে জানান যে যদি গৌরীর কিছু উল্টোপাল্টা হয় তাহলে তার দায় আর কেউ নয়, বাকি সবাই থাকবে। এরপর নির্দিষ্ট দিনে গৌরী তার বন্ধুর ফ্যামিলির সাথে মুর্শিদাবাদে রওনা দেয়। পৌঁছে গিয়ে খুব খুশি খুশি সে কল করে সবাইকে এবং জানায় যে সে পৌঁছে গেছে। কটা দিন সে খুব আনন্দেই কাটাচ্ছিল, কত জায়গায় ঘুরতে গেছিল, রোজ কত কিছু খাওয়া দাওয়া করছিল, এমন আরও অনেক কিছু বাড়িতে সে কল করে জানাচ্ছিল। গৌরীর বন্ধুটার নাম ছিল চন্দ্রা। তার দাদুর বিশাল আমবাগান ছিল, আর শুধু তাই নয়, আরও অনেক রকম ফলের বাগানও তার দাদুর ছিল। সেই আমবাগান দেখার জন্য গৌরীর আর তর্স হয়েছিল না। এমনই এক সময় যখন গৌরী আমবাগানে যেতে চায়, তখন যাওয়ার সময় চন্দ্রার মা গৌরীকে আমবাগানের একটা নির্দিষ্ট দিকে যেতে মানা করে দেন। গৌরী বারবার জিজ্ঞেস করে যে কাকিমা, তুমি ওই দিকে যেতে মানা করছো কেন? কি আছে ওই দিকে? আর গেলে কি বা হবে? চন্দ্রার মা শুধু বলেন, মানা যখন করেছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই দিকটা ভালো না, একটু সমস্যা আছে, সব কিছু খুলে বলা যায় না, বড়দের কথা শুনতে হয়। গৌরী কিছু কথা বুঝলো আর কিছু কথা বুঝলো না। যাই হোক, সেই বাগানে গিয়ে তো গৌরী সেই খুশি হয়ে যায়। কত বড় বড় আম গাছ, তাতে আম ধরে রয়েছে, গাছে আবার দোলনাও লাগানো রয়েছে। চন্দ্রার মা বাবা বাগানের একদিকেই রয়ে গেলেন। বাগানের এক কর্মচারীদের সাথে কথা বলছিলেন। গৌরী আর চন্দ্রা অন্যদিকে হাঁটতে হাঁটতে বেশ দূর পর্যন্ত চলে যায়। এই দিকটা কি নির্জন, মনে হচ্ছে চারিপাশে কোনো শব্দ নেই, বাতাসও যেন বইছে না এই জায়গাটা দিয়ে। গৌরী বলল, ওই আমি পোজ দিচ্ছি, তুই কয়েকটা ছবি তুলে দে তো আমার। কি সুন্দর রে জায়গাটা। গৌরী বেঁধে রাখা চুলটা খুলে দেয়, ব্যাগ থেকে পারফিউম বের করেও একটু স্প্রে করে নেয়। এমনিও ভীষণ পারফিউম ইউজ করে। দুই বন্ধু মিলে অনেক ছবি তোলার পর দূরে একটা পুকুর দেখতে পেল। সেই দিকে কিছুটা যেতেই একটা বাঁধানো পুকুর দেখতে পেল। গৌরী বলে উঠল, এত সুন্দর একটা পুকুর রয়েছে, এদিকে না এলে তো জানতামই না রে। চন্দ্রার কিন্তু কেমন একটা গা ভারী হতে লাগলো।
সে বলল, চল এখান থেকে, অনেক সময় হয়ে গেছে, এরপর মা বাবা খুঁজবে আমাদেরকে। কিন্তু গৌরী বলল, আরে দাঁড়া না, পুকুরে একটু পাটা ভিজিয়ে আসি। আর বকবে কেন, সবাই তো ঘুরতেই এসেছি। চন্দ্রা বলল, দেখছিস না এই দিকটা একটু কেমন নির্জন টাইপের, কেউ নেই এই এলাকায়। আমরা এতটা সময় ধরে এখানে রয়েছি, কিন্তু কাউকে এদিকে আসতে দেখলাম না। আমার কেমন যেন ভয় করছে। শুনে গৌরী জোরে হাসতে লাগলো। সে তাকে বলতে লাগলো, দূর ভিতু, এত ভয়ের কি আছে? তোর দাদুর আমবাগানে কে কি বলবে? দাঁড়া, পাটা ভিজিয়ে আসি আমি। গৌরী একাই পুকুরের ঘাটের সিঁড়ি ধরে নিচে নেমে গেল। জলে পাটা ভিজিয়ে বেশ মজা করছিল। এমন সময় হঠাৎ গৌরী শান্ত হয়ে গেল, নড়াচড়া বন্ধ করে দিল, আর কিছুই বলছে না। সে এক দৃষ্টিতে পুকুরের জলের দিকে চেয়ে রয়েছে। এবার চন্দ্রা বলতে লাগলো, কিরে, উঠে আয় এবার, চল, আমার এই জায়গাটা ভালো লাগছে না। কিন্তু গৌরী কোনো উত্তর দিচ্ছে না। সেটা দেখার পর সেও সিঁড়ি ধরে নিচে নেমে গৌরীকে একটা জোরে ঝাঁকা দিল। গৌরী যেন কেমন করে উঠল। কি হলো রে, এমন জোরে ঝাঁকালি কেন? চন্দ্রা রেগে গিয়ে বলল, এই চল তো এবার, আজ তোর জন্য অনেক বকা খাবো। তুই কি শুনতে পাচ্ছিলিস না আমি তোকে এতবার করে ডাকলাম? গৌরী শুনে বেশ অবাকই হলো। ফিরে আসার পর সত্যি সত্যি চন্দ্রার মা ভীষণই বকলেন দুজনকে, আর এটাও জানান যে ওরা ওই দিকটায় গিয়ে খুবই অন্যায় করেছে। তিনি মানা করেছিলেন আগেই, তবু কেন গিয়েছিল ওই দিকে তারা? কি দরকার ছিল ওই দিকটায় যাওয়ার? পরে তিনি জানান, অনেক আগে বাগানের ওই দিকটায় অনেক স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশ বাহিনী গুলি করে হত্যা করেছিল। কারণ স্বাধীনতা সংগ্রামীরা বিশাল বাগানে আত্মগোপন করে থাকত। এর পরেও গ্রামের অনেক মানুষেরা বাগানের ওই দিকটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করত। যে পুকুরটা তোরা দেখে এসেছিস, সেই পুকুরের জলে অনেকেই ডুবে মারা গেছে। ওই দিকটার বাতাস ভীষণ ভারী। রাতে একজন সিকিউরিটি গার্ডকেও রাখা হয়েছিল, যাতে বাগানে ঢুকে কেউ আত্মহত্যা না করতে পারে। কিন্তু কদিন বাদে সে ভয়েতে চাকরি ছেড়ে চলে গেছিল। এইসব শোনার পর চন্দ্রা খুবই ভয় পায়। গৌরী তখন কিছু না বললেও পরে বাড়ি ফিরে রুমে বসে এই ব্যাপারটা নিয়ে খুব হাসি মজা করতে থাকে। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যায়। মাঝরাতে গৌরীর মনে হয় কেউ ওকে নাম ধরে ডাকছে। রুমের বাইরে বেরিয়ে সে সোজা ছাদে উঠে যায়। বাকি তার আর কিছু মনে নেই। পরের দিন থেকে নাকি তার ধুম জ্বর। গৌরীর বাড়িতে খবর দেওয়া হয়। তারা ভাবল নতুন জায়গায় গেছে আর খুব ঘোরাঘুরি করছে, তাই হয়তো একটু জ্বর হয়েছে, ও ঠিক হয়ে যাবে। 2 দিন হয়ে যায়, তবুও গৌরীর জ্বর কমে না। চোখ দুটো রক্তের মতো লাল, খালি বসে বসে দুলছে আর কি যেন বিড়বিড় করছে। ভয়ে চন্দ্রা ওর থেকে দূরে সরে যায়। চন্দ্রা একবার গৌরীকে জিজ্ঞেস করতে গিয়েছিল যে তুই এমন কেন করছিস, কি হয়েছেটা কি তোর? তোর জন্য বাড়ির সবাই ভয় রয়েছে। এর উত্তরে গৌরী চন্দ্রার দিকে খুব
কৃপি ভাবে তাকায় আর খিক খিক করে হেসে বলে, নেব, তোকেও নেব, সবাইকে নিয়ে যাব। এই শুনে চন্দ্রা সেখান থেকে ভয় পালিয়ে যায়। এইভাবে 4 থেকে 5 দিন কেটে যায়। গৌরীর বাড়িতে সবটা জানালে তার 2 দিদি আর জামাইবাবুরা চন্দ্রাদের বাড়িতে আসেন। দেখেন গৌরী এই কয়দিনে অনেক কালো হয়ে গেছে, কিছু খাচ্ছে না, শরীরটা যেন বেঁকে যাচ্ছে। শুধু বলছে, কাঁচা মাংস দে, খাবো, অনেক বছর খাইনি, দে না, দিবি না, কিরে দে না। 2 দিদি কান্নায় ভেঙে পড়ল। এটা কি হলো তাদের ছোট বোনের? চন্দ্রার মা আর ঠাকুমা একজন তান্ত্রিককে সবটা জানালেন। তিনি সবটা শুনে চন্দ্রাদের বাড়িতে সেদিন এলেন। বাড়িতে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়লেন আর হাওয়াতে গন্ধ শুকে বললেন, তোদের বাড়িতে কালো নজর পড়েছে। যে এসেছে সে খুবই শক্তিশালী এবং হিংস্র। রুমে গিয়ে গৌরীকে দেখার পর তিনি সবটা বুঝে গিয়েছিলেন। কিছু মন্ত্র পড়ে আর একটা লাল সুতো গৌরীর হাতে বেঁধে দিতেই গৌরী চিৎকার করে হেসে ওঠে আর তারপর জ্ঞান হারায়। পরে অন্য রুমে গিয়ে তিনি বলেন, আজ তিনি সামান্য কিছু করে যাচ্ছেন, তবে এতে আটকানো যাবে না। খুব তাড়াতাড়ি একটা যজ্ঞ করতে হবে, না হলে সেই আত্মা গৌরীকে নিয়ে চলে যাবে। তিনি সেই দিনের আমবাগানের সব কিছু বলে দেন। চন্দ্রা তাতে সম্মতি জানায়। তিনি বলেন, গৌরীর উগ্র সাজসজ্জা, খোলা চুল আর তীব্র পারফিউমের গন্ধের কারণেই ওই আত্মাটা ওর দিকে আকৃষ্ট হয়েছে। খুব সহজেই সেই আত্মাটা গৌরীর শরীরকে নিজের বাসা বানিয়ে নিয়েছে। সেই আত্মা রাতের বেলায় গৌরীকে ছাদে নিয়ে যায় আর সেই সময় গৌরী পজেস হয়। তিনি একটা দিন ঠিক করে দিয়ে যান আর কি কি কিনে আনতে হবে সেটাও বলে দিয়ে যান। মুশকিল হলো 2 জামাইবাবুকে নিয়ে। তারা এসব মানে না, কিছুতেই তারা এসব করতে দেবে না। এই নিয়েই শুরু হলো তর্ক বিতর্ক। শেষমেশ মুর্শিদাবাদের একটি নামকরা নার্সিংহোমে গৌরীকে ভর্তি করা হয়। ট্রিটমেন্ট শুরু হয়, তবে ডক্টর কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু বললেন পেশেন্ট খুবই দুর্বল, হার্টবিট খুবই কম, অনেক দিন না খেয়ে থাকার কারণে এমন হয়েছে। এইদিকে জ্ঞান ফিরতেই গৌরী নার্সিংহোমেই চিৎকার চেঁচামেচি শুরু করল। সে নার্সিংহোমের প্রতিটা জিনিস ভাঙতে শুরু করল, সঙ্গে নিজের শরীরেও আঘাত করতে লাগলো। এইসব দেখার পর শেষে ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে কোনো রকমে গৌরীকে ঘুম পাড়িয়ে দেন আর বলেন যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় নিয়ে যেতে, এখানে এর ট্রিটমেন্ট করা সম্ভব নয়। এইদিকে চন্দ্রাদের ফ্যামিলি অনেক বোঝালো, কিন্তু এরা কেউ শুনতে রাজি হলো না। শেষে সেই তান্ত্রিক বললেন, যদি তারা গৌরীকে নিয়ে এই অবস্থায় কলকাতায় নিয়ে যায় তাহলে গৌরী বাঁচবে না। সেই আত্মা গৌরীর আত্মাকে নিয়ে চলে যাবে। তবুও তারা শুনল না। তারা সেখান থেকে কলকাতায় নিয়ে গেল গৌরীকে। এত কিছু যে ঘটেছে গৌরীর মাকে কিছুই জানানো হচ্ছে না। তিনি বলেন, কি ব্যাপার, গৌরী কদিন কল করছে না, কি হলো ওর? গৌরীর সেজদি বলেন যে গৌরীর জ্বর হয়েছে, তাই ডক্টর গৌরীকে ঘুমানোর মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। ও সুস্থ হলেই তোমাকে কল করবে, তুমি টেনশন নিও না। তবু সেজদির কথাগুলো গৌরীর মায়ের ঠিক লাগছিল না।
তিনি রোজই খবর নিচ্ছিলেন মেয়ের। কলকাতাতে পৌঁছে অ্যাডমিশন করা হলো এক হসপিটালে। ডক্টররা গৌরীকে দেখে অবাক হয়ে গেলেন। একই অবস্থা পেশেন্টের, শরীরের মধ্যে শুধু প্রাণটাই রয়েছে কোনো মতে। ডক্টররা অনেক চেষ্টা করে, তবে শেষমেশ গৌরীকে বাঁচাতে পারেন না। মাত্র 3 দিন পরই গৌরী মারা যায়। মারা যাওয়ার সময় গৌরীর সারা শরীরে অনেক নখের আঁচড় আর ক্ষত ছিল। শরীরের ভেতরে অনেক হাড়গোড় ভাঙা ছিল, এমনকি রক্তটাও পুরো কালো হয়ে গিয়েছিল তার। মারা যাওয়ার 2-3 দিন পরেই বডি থেকে পচা গন্ধ বেরোতে থাকে। দেরি না করে বডি বাড়িতে নিয়ে আসা হয়। গৌরীর মা বারবার জ্ঞান হারাচ্ছিলেন, কিছুতেই মানতে পারছিলেন না যে তার মেয়েটা মারা গেছে। শেষ দিয়ে বলে উঠলেন, মানা করেছিলাম, শুনলে না আমার কথা। দিদিদের দিকে চেয়ে বলল, তোদের জন্যই এই ঘটনাটা ঘটেছে। এরপর অনেক ঝামেলা অশান্তি হয়। গৌরীর পারলৌকিক সব কাজ করা হয়। চন্দ্রাদের পরিবারের সবাই আসে, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের কাছে ছিল না। শেষে একটাই কথা বলবো, যখন বড়রা কেউ কিছু লজিক্যালি মানা করেন, সেটা আমাদের অবশ্যই শোনা উচিত। চুল খুলে স্ট্রং পারফিউম ইউজ করে এমন কোনো জায়গায় যাওয়া উচিত নয় যে এই জায়গাটা ভালো নয়। আজকের মতো টাটা। ভালো লাগলে ঘটনাটা শুনিও। আমি আবার একটি ঘটনা লিখে পাঠাবো। আমি স্পেশালি নন্দিনী দিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এই ঘটনাটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এবং ঘটনাটা শোনানোর সময় আমি নিজেও অনেকবার ভয় পেয়েছি, কারণ এখন রাত প্রায় 1টা বাজে আমি রেকর্ডিং করছি। তো ঘটনাটা বেশ ভালো ছিল। আশা করছি শ্রোতা বন্ধুদেরও ঘটনাটা ভালো লেগেছে। বেশ বড় ঘটনা ছিল, খুবই দারুণ একটি ঘটনা ছিল। আশা করছি নন্দিনীদি এইভাবেই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদেরকে ঘটনা পাঠাতে থাকবেন। থ্যাংক ইউ। সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন অজন্তা হরি, কমেন্ট করেছেন সঞ্জীবন প্রামাণিক, অমিত ভট্টাচার্য, এমডি মঞ্জু, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, দেবজ্যোতি সরকার, কমেন্ট করেছেন বিদাস এফএফ, অভিষেক দত্ত, তানিয়া মল্লিক, চুমকি ঘোষ, মৈনাক বিশ্বাস, কমেন্ট করেছেন বনশ্রী, আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ দাস, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। এইভাবেই পাশে থাকুন, এইভাবেই ঘটনা পাঠাতে থাকুন। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।